চন্দ্রার বিয়ের আর মাত্র 6 দিন বাকি। প্রধান বাড়ির সবাই এই কয়েকদিনে বিয়ের কেনাকাটাতে ব্যস্ত সময় পার করেছে। কেনাকাটা প্রায় শেষ, টুকটাক আরও কিছু কেনাকাটা বাকি ছিল বিধায় আজকেও মলে এসেছে চন্দ্রপ্রভা বেগম আর মেঘলা আহমেদ। আর তাদের সাথে প্রতিদিনের মতো গার্ড হিসাবে আছে জোভান। বিয়ের কেনাকাটার অজুহাতে জোভানকে অফিসের কাজ থেকে তুলে এনে নিজের গার্ড হিসাবে নিয়োজিত করে রেখেছেন প্রভা বেগম। কারণ নিজের ভদ্রলোক স্বামী আর ছেলেকে দিয়ে তো আর কাজ করানো যাবে না, সম্ভব না। তাদের তো আবার অফিস আগে, তাই তাদের বাধ্য ছেলে জোভানের কাঁধে এই দায়িত্বটা চাপিয়েছেন তিনি। চন্দ্রপ্রভা বেগম অবশ্যই তো ভীষণ সন্তুষ্ট। প্রতিদিন জোভানকে সাথে নিয়েই শপিং শেষ করেছেন উনি। মেয়েদের ভিড়ে একজন পুরুষ মানুষ থাকলে সাহস পাওয়া যায়, এই যুক্তিতে তিনি জোবানকে একদিনের জন্য ছাড়তে নারাজ। এতে জোবান বেজায় বিরক্ত। জোবান এই বিষয়ে মুখে কিছু না বললেও মনে মনে বিরক্তি শেষ নেই। এই ব্যাগের বোঝা বয়ে বেড়ানোর থেকে ফাইলের বোঝা বয়ে বেড়ানো ঢের ভালো ছিল তার। কেন যে সে ওই দিন তার বড় মায়ের কথায় রাজি হয়েছিল, সেই নিয়ে তার আফসোসের শেষ নেই। আসলে জোবানের অফিসের ফাইল, মিটিং, নিয়মকানুন এইসব নিয়ে এই কয়েকদিনে তাকে বিরক্তি করে তুলেছিল। তাই অফিস কাজের বদলে এই কাজের অফার পেয়ে সে আপত্তি করেনি কোনো। সে ভেবেছিল এ আর এমন কি, শুধু পুরুষ মানুষ হিসেবে তাদের সাথে সাথে থাকতে হবে, এই তো। কিন্তু একদিন তো জোবান বুঝেই গেল, শাড়ি গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আর ব্যাগ টানার কাজও কম যন্ত্রণা নয়। সে আগে যদি জানতো তাকে দিয়ে ব্যাগের বোঝা বয়ে বেড়ানোর জন্য ভাড়া করা হয়েছে, তাহলে সে জীবনেও রাজি হতো না এই প্রস্তাবে। মলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতে বেড়াতে তার ধৈর্য ফুরিয়ে গেছে সেই কবে। তবুও চন্দ্রপ্রভা বেগমের কেনাকাটার তালিকা শেষ হচ্ছে না। চন্দ্রার বিয়ের শপিংয়ের চক্করে পড়ে তার নিজের বিয়ের শপিং করার স্বাদ মিটে গেছে। দরকার পড়লে সে বাড়িতে পরা ড্রেস পরেই বিয়ে পিতে বসে যাবে। তবুও এই শপিংয়ের চক্করে আর জীবনও পড়বে না। এই কয়েকদিনে পুপু আর মায়েরা মিলে তার জীবন তেজপাতা বানিয়ে দিয়েছে। এইসব ভেবেই সে দীর্ঘশ্বাস ফেলল। জোবানের এইসব ভাবনার মধ্যেই মেঘলা আহমেদকে ডেকে উঠল তাকে। জোবান আর কি করবে, দীর্ঘশ্বাস চেপে এগিয়ে গেল। হে আল্লাহ, এই অস্থায়ী গার্ড ডিউটি থেকে মুক্তি দাও আমায়। আজকে মুক্তি পেলে কালকে আমি মহল্লায় বড় মসজিদে 1000 টাকা দান করব। রোদ বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ক্লাসে সে স্যার এসে পড়েছে, সেই খবর তার নেই। জারিন কোনোই দিয়ে গুঁতা দিয়ে যাচ্ছে, ফিসফিস করে বারবার ডাকছে, তবুও রোদের ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই। নির্বিকার ভাবে একটা মানুষ কেমনি ঘুমায়? কখন যে স্যারের চোখে পড়ে এই দিকে, এই ভয়ে বুক ধরফর করতে করতে থাকে ওর। শেষমেশ আবারও রোদের বাহু টেনে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, রোদ, স্যার এসে পড়েছে, ওঠ তাড়াতাড়ি। এইবার রোদ একটু নড়ে চড়ে চোখ হলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। স্যার রোদের বেঞ্চের দিকে এগিয়ে এসেছেন দেখে জারিন ফ্যাকাশে মুখে রোদকে ছেড়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। রোদ চোখ খুলতে সামনে স্যারের কালো জুতা আর ধূসর প্যান্টে চোখে পড়ল। হঠাৎ মাথাটা যেন ছিম ধরে গেল। প্রথমে বুঝতেই পারল না সে কোথায় আছে। দাঁড়াও। স্যারের কঠিন কণ্ঠে থমক খেতে রোদের ঘুম পুরোপুরি ছুটে গেল। চোখ মেলে চারপাশে তাকিয়ে চমকে উঠল সে। বুঝতে এক মুহূর্ত দেরি হলো। সে এখন ক্লাসরুমে, ঝিম ধরা মাথা, চোখে ঘুমের জড়তা আর বুকের ভেতর জমে থাকা আতঙ্ক নিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়েও বেঞ্চে হাত ঠুকে ফেলল। ব্যথা লাগলেও মুখে কিচ্ছু প্রকাশ করল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নাম কি? রৌদ্রময়ী আহমেদ স্যার। হঠাৎই ঘুম ভাঙায় রোদের গলা কাঁপছিল। স্যার একবার হাতে ঘড়ির দিকে তাকালেন, তারপর বিরক্ত চোখে আবার রোদের দিকে তাকিয়ে বললেন, ক্লাসে এসে ঘুমানোর কারণটা কি? রোদ কিছু বলার ভাষা খুঁজে পেল না। সরি স্যার। স্যার আর কিছু বললেন না, হাত নেড়ে বসতে ইশারা করে। বসো। রাত জাগার অভ্যেস থাকলে সেটা ক্লাসরুমে আনার চেষ্টা করবে, মনে থাকে যেন। রোদ নিঃশব্দে মাথা নেড়ে বসে পড়ল। ঘুম তখন আর নেই, লজ্জা আর অস্বস্তি জমে আছে বুকের ভেতর। স্যার চলে যেতে জারিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। কলেজের সবচেয়ে রাগী স্যারের খপ্পরে পড়েও রোদ বেশি কিছু শোনেনি, এতটুকুই বড় স্বস্তি। জারিন রোদের দিকে ঝুঁকে ফিসফিস করে, সারা রাত কি জামাই তোকে ঘুমাতে দেয় নাই নাকি?
এমন মরার মতো ঘুম দিয়েছিস কেন? দেখলে মনে হয় কত রাত ধরে ঘুমাসনি। কয়েকদিন ধরেই তোকে লক্ষ্য করছি, সারাদিনই শুধু ঝিমাস। ব্যাপারটা কিন্তু আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। রোদ এক ঝলক জারিনের দিকে তাকালো। ফালতু কথা বাদ দে তো। এমনিতেই রাতে ঠিকমতো ঘুম হয় না কয়েকদিন ধরে, তাই দিনের বেলা একটু মাথাটা ভারী হয়ে থাকে। এবার দয়া করে তোর এমন গোয়েন্দাগিরি বন্ধ করতো, ক্লাসে মনোযোগ দে। এমনিতেই কালকে থেকে অনেকদিন আর ক্লাস করা হবে না। রোদের মুখ থেকে এমন উপদেশ শুনে জারিন কটাক্ষ করে আবারও কিছু বলতে চাপে। তখনই স্যার আবারও ডেকে উঠল তাদের। তাই জারিন আর কোনো কিছু বলতেই পারল না। স্যারের ডাক শুনে ক্লাসে মন দিল। জারিনকে ক্লাসে মন দিতে দেখে রোদ স্বস্তির শ্বাস পেল। একদিকে তার গুণধর বড় ভাইয়ের জন্য তাকে রাতের বেলা ফোনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, আর এইদিকে উনি আসছে দিনের বেলায় তার ঘুমের তদন্ত করতে। পশ্চাতের বংশধর কোথাকার। মনে মনে এতগুলো এই কথাগুলো বলেই ফেংচি কাটলো রোদ। সেটা অবশ্য জারিনের অগোচরেই। সেদিনের পর থেকে প্রতিদিন রাত হলে চন্দ্রের ফোনে টর্চারে অতিষ্ঠ রোদের জীবন। আর ফোন না ধরার কোনো উপায় নেই তার কাছে। তাই শত ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েই রোদকে ফোন ধরতে হয়, যদিও খুব কম কথা হয়। রোদ লজ্জায় কিছু বলতে পারে না। চন্দ্র কিছু জিজ্ঞেস করলে শুধু সংক্ষিপ্ত উত্তর দেয়, নিজের দিক থেকে সাহস করে কিছু জিজ্ঞেস করে না। আর চন্দ্র তো এমনিতেই কথা কম বলার মানুষ। রোদ ভেবে পায় না কল দিয়ে যদি ল্যাপটপ নিয়ে বসেই থাকবে তাহলে ঘন্টার পর ঘন্টা তাকে জাগিয়ে রাখার মানে কি? একটা মানুষ কতটা বচ্চাত হলে নিজে ঘুমায় না, আবার তাকেও ঘুমোতে দেয় না, ভাবা যায়। রোদ তো প্রায় প্রতিদিনই ক্লান্ত হয়ে মোবাইল বালিশের পাশে রেখে অচেতন অবস্থায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। রাতের বেলা ঘুম বাবাজিরা এই টর্চার সহ্য করে, দিনের বেলা তার চোখে এসে হামলে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। এতে তো তার কোনো দোষ নেই, সব দোষ ওই বজ্জাত পুরুষের। কবে যে রোদ এই টর্চার সেল থেকে মুক্তি পাবে আল্লাহ জানে। রোদের এসব ভাবনার মধ্যে জারিনের কোনোর গুতায় সে হকচকে উঠছে। সামনে তাকাতেই দেখতে পায় স্যার তার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। রোদ ইনোসেন্ট মুখ বানিয়ে তাকালো স্যারের দিকে, এমন একটা ভাব যেন এতক্ষণ ধরে স্যারের সব কথা মনোযোগ সহকারে শুনেছে সে। 3 দিন পর প্রধান বাড়ির বিয়ের আয়োজন নিয়ে সরগরম আজ চন্দ্রার মেহেদি অনুষ্ঠান। কাছের সব আত্মীয় স্বজন আজই এসে পড়েছে। রোদরা তো আরও 2 দিন আগে এসেছে, এই বাড়িতে শিফটই হয়ে গেছে। মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে, তাই এখন সবাই ছাদে উপস্থিত। সব মেয়েরা আজ সবুজ চুড়িদার পরেছে আর ছেলেরা পরেছে সবুজ পাঞ্জাবি। চন্দ্রাকেও সবুজ রঙের শাড়ি পরানো হয়েছে। সবুজ রঙের আর্টিফিশিয়াল ফুলের গহনা আর সিম্পল সাজে তাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে। অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগে। চন্দ্রার মা কাকি সব নিয়ম কানুন শেষ করে চলে গেছে। এখন ছাদে শুধু ছোটরাই আছে। চন্দ্রাকে মেহেদি পরিয়ে দিচ্ছে তার বান্ধবী তিশা, সে মেকআপ আর্টিস্ট, আবার মেহেদি আর্টিস্টও তাই। আরও যেই 2জন মেহেদি আর্টিস্ট এনেছে তারা বাকিদের একে একে মেহেদি পরিয়ে দিচ্ছে। রোদ মেহেদি অনুষ্ঠান নিশ্চিন্ত মনে উপভোগ করতে পারছে, কেননা যার জন্য তার ভয় আর চিন্তায় থাকতে হয় সেই মহান পুরুষ নাকি আজ কোথাও গেছে। তার মামুনিকে বলতে শুনেছে ফিরতে নাকি দেরি হবে। এই কথা শুনেই রোদের ভেতর থেকে একটা স্বস্তি নিঃশ্বাস বেরিয়েছিল, কিন্তু সে স্বস্তির উপর 1 বালতি পানি ঢেলে দিল জফান। সে সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়ে তার কাজিন আর বন্ধুদের নিয়ে উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে। যে যেভাবে পারছে নাচছে। এদিকে রোদের আগে থেকেই মাথাটা হালকা ধরেছিল, আর এখন তো এত শব্দে মাথা ব্যথা আরও বেড়ে গেল। রোদ তখন আর্টিস্টের হাত থেকে মেহেদি লাগাচ্ছিল। এক হাতে লাগানো শেষ হতে সে আর বসে থাকতে না পেরে এক হাতে মেহেদি নিয়েই সবাইকে বলে নিচে নেমে এসেছে। রোদ ছাদ থেকে নেমে তার মাকে খুঁজতে রুমে গেল একটু চা করে দেওয়ার জন্য, কিন্তু মাকে রুমে পেল না। এদিকে তার মাথা ব্যথা বেড়েই চলেছে, হয়তো চা খেলে একটু কমবে। মেহেদি না উঠিয়েই শুয়ে থাকতে পারবে না, তাই কোনো উপায় না পেয়ে মাকে খুঁজে না পেয়ে কিচেনের রুমে যাবে বলে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। চন্দ্র মাত্রই বাড়ি এসেছে। সে উপরে যাওয়ার সময় ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ির কয়েকটা ধাপ উঠতেই তার পা থেমে গেল। রোদ মাথা নিচু করে নামছে। সবুজ রঙের চুড়িদার, এক হাতে
মেহেদি হালকা সাজে রোদকে দেখে চন্দ্র তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। অনেকদিন পর রোদকে কাছে থেকে দেখে অস্থির হলো তার চিত্ত। রোদকে গভীরভাবে ছুঁয়ে দেবার তীব্র বাসনা জাগলো তার পৌরুষালী সত্তায়। পরক্ষণে কিছু একটা ভেবে চন্দ্র ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমে তাকালো। এখানে রোদকে ছোঁয়ার মতো পরিবেশ নয়। কিছু একটা ভেবে তার ছোচে পাকা হাসি ফুটে উঠল। রোদ নিচের দিকে তাকিয়েছিল, হঠাৎই থেমে গেল। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা পরিচিত একটা অবয়ব দেখে চন্দ্রকে এত তাড়াতাড়ি বাড়িতে দেখে রোদের কলিজা মোচড় দিয়ে উঠল। চন্দ্রের সামনাসামনি হতেই ভয়ে মাথা ব্যথা যেন আরো বেড়ে গেল। কারণ এই বাড়িতে আসার পর রোদ কোনোভাবেই চন্দ্রের মুখোমুখি হয়নি। চন্দ্র যখন বাড়িতে থাকতো সে তখন রুমে ঘাপটি মেরে বসে থাকতো। চন্দ্র বেরিয়ে গেলে তার রাজত্ব কায়েম করত। তাই হঠাৎ করে এইভাবে চন্দ্রের সামনে পড়ে যায় রোদের বুকের ভেতরটা কেঁপে উঠলো। আতঙ্ক তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। ভয় ভয় সে মাথা নিচু করে চন্দ্রকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু চন্দ্রের গভীর কণ্ঠের আদেশ শুনে তাকে আবারও থেমে যেতে হলো। হ্যাঁ রোদ, মাকে বলে আমার রুমে 1 কাপ কফি নিয়ে আয়, মাথা ব্যথা করছে আমার, তাড়াতাড়ি আসবে। চন্দ্রের আদেশ শুনে রোদের কান্না করার মতো অবস্থা হলো। সে কোনো রকমে অজুহাত দিতে চেষ্টা করলো। ভাইয়া, আমার হাতে তো মেহেদি, অন্য কাউকে দিয়ে পাঠাতে বলি। রোদের কণ্ঠে ভাই ডাক শুনে চন্দ্রের মাথা থপ করে আগুন চলে উঠল। না, অন্য কাউকে দিয়ে নয়, তুই নিজে নিয়ে আসবি। মেহেদি 1 হাতে দেওয়া, অন্য হাত দিয়ে কফি নিয়ে আমার রুমে পৌঁছানো যাবে। ফার্স্ট আসবে, আর পালিয়ে বাঁচতে চাইলে এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। বলেই সে গট গট পায় উপরে চলে গেল আর রেখে গেল অসহায় রোদকে। আকাশমা ভয় নিয়ে রোদ কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে চন্দ্রের রুমে দরজার সামনে। নক করার সাহস পাচ্ছে না, তার হাত কাঁপছে, শরীর ঘামছে। আগের বারে কফি নিয়ে আসায় যে পরিস্থিতিতে পড়তে হয়েছিল সেই কথা মনে পড়তে রোদের বুক ধুকপুক করতে শুরু করলো। তাদের মা ছেলে কেন শুধু তাকে দেখে কফি দেওয়ার সার্ভিসের হিসাবে? রোদ বুঝলই না। রোদের এখন উল্টো ঘুরে দৌড় মারতে ইচ্ছে করছে। রোদের এসব ভাবনার মধ্যেই ভেতর থেকে ভেসে এলো রোদ চন্দ্রের গম্ভীর বেপরা সুর। কফি কি শরবত বানিয়ে ভেতরে ঢুকবি নাকি? হঠাৎ আওয়াজে রোদ চমকে উঠল। চমকে ওঠার কারণে কফির কাপ নড়ে ওঠে কিছুটা। কফি ছিটকে এসে হাতে পড়ে। রোদ মৃদু আর্তনাদ করে উঠল, কিন্তু খুব আস্তে। হাতে হালকা জ্বলন দিয়ে উঠছে। রোদ মনে মনে ভাবল, এ লোক বুঝলো কেমন করে আমি বাইরে? রোদ আর কিছু ভাবার আগে আবারও ভেতর থেকে চন্দ্রের ডাক পড়ল। চন্দ্রের ডাক শুনে রোদ তাড়াহুড়ো করে দরজা ছেড়ে ভেতর ঢুকলো। ভেতরে ঢুকতেই রোদের চোখ বড়বড় হয়ে গেল। কেন চন্দ্র খালি গায়ে জীবনে হাত পা ছড়িয়ে হালান দিয়ে বসে আছে। তারপরে শুধু একটু আগের পরে থাকা ফর্মাল প্যান্ট, শরীরের ওপর দিকে একদম খালি, যার ফলে তার পুরুষের শক্ত পুষ্ট অবয়ব দৃশ্যমান। এহেন দৃশ্য দেখে লজ্জায় রোদের নাজেহাল অবস্থা। চোখ মুখ খিচে বন্ধ করে রোদ মাথা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। সামনে এগোনোর আর সাহস করলো না। রোদের বুকের ভেতরটা কেমন করে উঠল। লজ্জা আর অস্বস্তি একসাথে তাকে ঘিরে ধরল। রোদের হাত কাঁপছে, সঙ্গে পাল্লা দিয়ে হাতে থাকা মগটাও কাঁপছে। কফির গরম এখন আর তেমনটা টের পাচ্ছে না। দরজা দাঁড়িয়ে মরতে হয়ে গেছিস নাকি? তার চেয়েও বেশি গরম হয়ে উঠেছে নিজের মুখটা। ততক্ষণে মাথা ব্যথাও কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। নাকি এই অস্থিরতা, ব্যথা অনুভব করতেই পারছি না সে। আবারও চন্দ্রের ওই একই কণ্ঠ। এবার কিছু বিরক্তি মিশে আছে, কিন্তু তাতে সেই পুরনো কর্তৃত্ব ঠিকই আছে। কফি এনেছি। বলি সে এক পা এগুলো, কিন্তু চোখ তুলল না। তবে তার উপর চন্দ্রের তীক্ষ্ণ দৃষ্টি ঠিকই অনুভব করতে পারছে। রোদের কথা শুনে চন্দ্র ধীরে সোজা হয়ে বসলো। জীবনের স্প্রিং হালকা শব্দ করলো, সেই শব্দে রোদের বুক থক করে উঠল। কি হলো, দে কফি। চন্দ্রের কথায় রোদ নড়ে চড়ে উঠল। আপনি কাপড় পরে নিন দয়া করে। আমাকে নোট হয়েছে নাকি আজব? সাথে সাথে চন্দ্রের এমন লাগামহীন উত্তরে রোদ যেন আরো বেশি লজ্জায় ডুবে গেল। রোদ কি শুধু শুধু পুরুষকে অসভ্য বলে? নিজের লজ্জা নেই বলে কি তারও নেই নাকি? লজ্জাহীন পুরুষ কোথাকার। একটা মেয়ে মানুষের সামনে এভাবে খালি গায়ে বসে আছে, আবার বলছে নেকেড হয়ে আছে নাকি? পশ্চাৎ লোক কোথাকার। এসব মনে মনে ভাবলে মুখে টু শব্দ অবধি করতে পারল না, এমনকি চোখও তুলল না। চুপচাপ আগের জায়গায় দাঁড়িয়ে রইল। রোদকে এগোতে না দেখে
চন্দ্র বলল। কি হলো, এখনো দাঁড়িয়েছিস কেন? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু অবশিষ্ট যেটা আছে সেটাও নিন। চন্দ্রের বাক্য শেষ করার আগে রোদ বুঝে গিয়েছিল কি বলবে, তাই তো তাড়াহুড়ো করে কাপা হাতেই কফির মগ চন্দ্রের সামনে বাড়িয়ে দিয়েছে রোদ। কফির মগটা বাড়িয়ে চোখ নামিয়ে ফেল। আবারও বুকের ভেতর ঠুকপুক করছে, হাতের কাঁপন তো আছেই। এদিকে রোদের এমন তাড়াহুড়ো কাণ্ডে চন্দ্র সরু চোখে তাকালো তার দিকে, তারপর হাত বাড়িয়ে মগটা নিল। কয়েক সেকেন্ডের জন্য তাদের আঙুলগুলো স্পর্শ এলো, অল্পক্ষণ। এতেই তা রোদের বুক বিদ্যুতের মতো কেঁপে উঠল। চন্দ্র মগ নিয়ে যেতে রোদ কিছুটা পেছনে সরে দাঁড়ায়। আমি এবার যাই ভাইয়া। রোদের মুখে আবারও ভাইয়া ডাক শুনে চন্দ্রের ভেতরে ফিকে হয়ে যাওয়া আগুন যেন তাও তাও করে চলে উঠল। রেগে ঠাস করে কফির মগ পাশে থাকা টেবিলে রেখে চন্দ্র একটা অভাবনীয় কাজ করে বসল। হ্যাঁচকা টানে রোদকে নিজের কোলে এনে ফেলল। হঠাৎ করেই হ্যাঁচকা টানে রোদ ব্যালেন্স রাখতে না পেরে চন্দ্রের বুকের সাথে লেপটে গেছে। তার মেহেদি রঙা হাত গিয়ে ঠেকেছে চন্দ্রের বুকের ঠিক পা পাশটায়। সঙ্গে সঙ্গে রোদের হাতে কাঁচা মেহেদির রঙিন হয়ে গেছে চন্দ্রের বুকের পা পাশটা। ততক্ষণে চন্দ্র করে বসেছে আরেক কাণ্ড। এক হাতে রোদের মাথার পিছনে চুলের গোছা চেপে ধরে, অন্য হাতে রোদের কোমর ধরে টেনে নিজের সাথে চেপে ধরে রোদের ঘাড়ে বাম দিকে কামড়ে ধরেছে। চন্দ্রের এমন আকর্ষিত কাঁচে প্রথমে রোদ বুঝতে না পারলো তার সাথে হচ্ছে কি। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতেই যখন তার অবস্থান ধরতে পারলো, তখনই রোদের শরীর থরথর করে কেঁপে উঠল। চন্দ্রের এহেন কাণ্ডে রোদের মনে হচ্ছে তার সামনের সব কিছু ফনফন করে খুঁজছে। তার শ্বাস আটকে আসছে, শরীর অবশ হয়ে আসছে। চন্দ্রের খালি গায়ে চোখ পড়তেই রোদের ঝাপসা চোখগুলো খিচে বন্ধ করে ফেল। কিছু সময় পেরিয়ে যেতেই চন্দ্রের কামড়ে ধরা জায়গায় ব্যথা অনুভব করতে রোদ মুখ ফসকে ব্যথাতুর মৃদু আর্তনাদ করে উঠল। রোদের মুখ থেকে ব্যথাতুর শব্দ শুনে মাথা তুলল চন্দ্র। গভীর চাহনিতে রোদের কুঁচকে থাকা রাখা চোখ মুখের পানে চোখ বুলিয়ে আবারও ফের আগের ক্ষতটার পাশে দ্বিতীয়বারের মতন কামড়ে ধরল। আবারও চন্দ্রের আক্রমণে রোদের চোখ ভিজে উঠেছে। এবার সইতে না পেরে রোদ এবার হালকা আওয়াজে শব্দ করে কেঁদে ফেলল। রোদের কান্নার শব্দ চন্দ্র মাথা তুলল ঠিকই, কিন্তু তার বেষ্টনী ছাড়েনি। চুল চেপে ধরে রেখেই রোদের মুখটা উপরের দিকে তুলে তার মুখোমুখি করল। অস্থির লাল লাল চোখ দুটি রোদের দিকে নিবিষ্ট করে। আর একবার শুধু ভাইয়ের একটা শুনে, তখন আর দুটো দিয়ে ছেড়ে দেব না। তখন পুরো শরীর কামড়ে জখম করে তারপর ছাড়বো। তখন কেঁদে ভাসালেও ছাড় পাবি না, মনে রাখিস। এদিকে রোদের অবস্থা এমনিতেই নাজেহাল, তার উপর চন্দ্রের এমন হুমকি শুনে রোদের পেট মুচড়ে উঠল লজ্জায়, আর মনে হচ্ছে গাল দিয়ে ধোঁয়াই বের হচ্ছে তার। রোদ এবার আর সইতে না পেরে হাঁসফাঁস করে কাঁপতে থাকা ছোট্ট দেহটি চন্দ্রের বেষ্টনী থেকে মুক্ত করার আশায় মুচড়ামুচড়ি করতে লাগলো। এদিকে রোদের কাঁপা দেহের স্পর্শে চন্দ্রের ভেতরটাও কাঁপিয়ে দিচ্ছে। সেই খবর কি মেয়েটি পেয়েছে? রোদের নরম তুলতুলে দেহের নড়াচড়ায় তার ভেতরে পৌরুষালী অনুভূতিগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। রোদের কান্নারত মুখ আর নিঃশ্বাসের গরম স্পর্শ চন্দ্রের চামড়া ভেদ করে যেন হৃৎপিণ্ডে আঘাত করছে। এবার যেন চন্দ্রের ভেতরের শক্ত আবরণে চির ধরল জোরে জোরে। শ্বাস টেনে ঘোর লাগা চোখে একবার তাক করলো রোদের কাঁপতে থাকা ছোচের দিকে। এতেই যেন সে আরো ধৈর্যহারা হয়ে পড়েছে। অধৈর্য চন্দ্র যেই রোদে ছোটের দিকে এগোবে, ঠিক তখনই আধখোলা দরজা ঠেলে ভেতরে ঢুকলো জোবান। ভেতরে ঢুকে জোবান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল চন্দ্র আর কোলে বসে থাকা রমণীর দিকে। সেই দিকে সেই প্রতিক্রিয়া দিতে ভুলে গেছে। আর সামনের এমন অপ্রীতিকর দৃশ্য যেন তার কাছে হ্যালুসিনেশন মনে হলো। তাই সে চোখ জ্বলে আবারও পুনরায় তাকালো একই দৃষ্টিতে। না, সে যেটা দেখছে সেটা ভ্রম, সেটা সত্যি নয়তো এমন অকল্পনীয় ঘটনা ঘটেছে। তবে সে যে ভুল সময় এসে পড়ছে সেটা নিয়ে তার গিল্টি ফিল হচ্ছে না, বরং সে যে এই দৃশ্য নিজ চোখে দেখতে পারছে
তাতেই জোবান নিজেকে বাহাবা দিচ্ছে, যদিও সে রমণীর মুখটা এখনো দেখতে পায়নি। তাই প্রতিক্রিয়াহীন দৃষ্টিতে উৎসুক হয়ে তাকিয়ে আছে রমণীর চাঁদ মুখটা দেখার জন্য। কে এই রমণী যাকে তার অতি ভদ্র ভাই কোলে নিয়ে নির্বিকারভাবে বসে আছে? দরজা বরাবর মুখ করে যেহেতু চন্দ্র বসা, তাই জোবান ঢোকার সঙ্গে সঙ্গে চন্দ্রের চোখে পড়েছে তার উপর। এতে চন্দ্র পেছে বিরক্ত, কিছুটা রেগেও গেল বোধ হয়। আর সেই রাগ নিয়ে ধস চেপে তিক্ত কণ্ঠে জোবানকে উদ্দেশ্য করে বলে উঠল, কমন সেন্স কোথায় রেখে এসছিস? কারো রুমে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয়, মিনিমাম এটুক সেন্স তো রাখার দরকার নাকি? চন্দ্রের কণ্ঠে বিরক্তি যেন ঝরে পড়ছে। চন্দ্রের রাগী কণ্ঠ জোবানের ধ্যান ভাঙল। চন্দ্রের কথা মাথায় গিয়ে ক্যাচ ধরতে জোবান গেল যেন আহাম্মকি বনে গেল। আর তখনই চন্দ্রের কোলে থাকা রমণী মাথা ঘুরিয়ে তাকালো। যখনই রমণীকে পুরোপুরি দেখলো, বিস্ময়ে জোবানের চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা হলো। নড়চড়বিহীন হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল লজ্জায় লাল হয়ে থাকা রোদের দিকে। চন্দ্রের কথা শুনে রোদ চমকে ফিরে তাকিয়েছিল। কার উদ্দেশ্যে চন্দ্র কথাটি বলেছে বুঝতে তা দরজায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা জোবানকে দেখে রোদ লজ্জায় অস্থির হয়ে চন্দ্রের কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল চন্দ্রের কোল থেকে নেমে। আর এক মুহূর্ত দেরি না করে জোবানের পাশ কাটিয়ে দৌড়ে চলে গেল বাহিরে। চন্দ্র অবশ্য ইচ্ছে করে ছেড়েছে, নইলে রোদের মতো চুনুপুটি কি আর পারত? চন্দ্রের মতো শক্ত পুষ্ট পুরুষের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে। রোদকে চলে যাওয়ার পথ থেকে চোখ সরিয়ে জোবান বিস্মিত গলায় চন্দ্রের উদ্দেশ্যে বলে উঠল, ভাই, রোদের সাথে তুমি, এটা কিভাবে সম্ভব? চন্দ্র এবার গা ছাড়া ভাব নিয়ে ডিভান থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে দ্বিগুণ বিরক্তি নিয়ে বলে উঠল, বউকে কোলে বসে আদর করতে আবার সম্ভব অসম্ভবের কি আছে? চন্দ্রের মুখে বউ শুনে যেন জোবানের মাথা আকাশ ভেঙে পড়ল। বউ মানে? রোদ আবার তোমার বউ হলো কবে? 879 দিন আগে। এখন তুই কি জন্য এসছিস বলে বিদায় হ। জোবানের যেন বিস্ময় হার্ট ব্রেক করার মতো অবস্থা। চন্দ্র যে মিথ্যে বলার মানুষ নয় সেটা সে জানে, শুধু সে কেন পুরো গোষ্ঠী শুদ্ধ জানে। তাই বিয়ের কথা যে সত্য সেটা না মেনে তো তার আর উপায় নেই। জোবানের এইসব ভাবনার মধ্যেই দেখতে পেল চন্দ্র ওয়াশরুমে ঢুকে পড়েছে। তাই এইসব ভাবনা সাইডে রেখে তাড়াহুড়ো করে এগিয়ে গেল জোবান। জোবানকে এগিয়ে আসতে দেখে ওয়াশরুমে দরজার নব ধরে পেছনে ফিরে আমার সাথে ওয়াশরুম যাবে নাকি? চন্দ্রের কথা শুনে থেমে গেল জোবান। তারপর চন্দ্রকে উদ্দেশ্য করে বললাম, না ভাই, ওয়াশরুমে যাবো কেন? আমি তো তোমাকে বলতে এসেছি ফ্রেশ হয়ে রেডি হয়ে ছাদে যাওয়ার জন্য। কেন? মেহেদি পড়তে, সবার সাথে এনজয় করতে। আমাকে দেখে কি তোর মনে হচ্ছে আমি নাচার মুডে আছি? যেটার মুড ছিল তুই নিজে তো সেটা নষ্ট করে দিলি। যা এখন রুম থেকে, ম্যাচ আজ এমনিতেই গরম হয়ে আছে। ভাই, তোমাকে নাচতে হবে না, শুধু চন্দ্রার সাথে একটু গিয়ে দেখা করিস। বেচারি সন্ধ্যা থেকে খোঁজ নিচ্ছে তুমি এসছো কিনা। চন্দ্রার কথা শুনে চন্দ্রের কুচকে থাকা প্রিয় যে শিথিল হলো। ওয়াশরুমের দরজা বন্ধ করতে করতে বলে উঠল, যা আসছি আমি। এতটুকু বলে জোবানের মুখের উপর দরজা বন্ধ করে দিল। চন্দ্রের এতটুকু কথাই জোবানের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট ছিল। যদিও জোবান মনে করেছিল চন্দ্র তার মুখের উপর না করে দেবে, কিন্তু এমন কিছু যেহেতু করেনি তাই তো খুশি হওয়ারই কথা। চন্দ্র বারবার একে ওকে জিজ্ঞেস করেছিল চন্দ্র এসেছে কিনা। চন্দ্র হয়তো চাইছে তার মেহেদি অনুষ্ঠানে তার ভাই উপস্থিত থাকুক। চন্দ্র মুখে না বললেও জোবান বুঝতে পেরেছে চন্দ্রার মনোভাব। সে তো আর চন্দ্র ভাইয়ের মতো অনুভূতিহীন না। তাই চন্দ্র এসেছে শুনে সে ছুটে এসেছে, ভাগ্যিস সে এসেছে, না হলে তো সবার মতো তারও এত বড় সত্যটা জানা হতো না। পরের দিন চন্দ্রার হলুদ সন্ধ্যা রাত। আরিয়াদ, হিজাবালা মেয়েটা ভাবির কি লাগে রে? আগেরবার এসে তো দেখিনি। হুট করে মিন্ময়ের মুখে কোনো মেয়ের কথা শুনে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো আরিয়ান। আরিয়ানকে এইভাবে তাকাতে দেখে কিছুটা বিরক্ত হলো মিন্ময়। কি হয়েছে? আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি হিজাব পরে আছি নাকি? আর আমাকে কি দেখতে মেয়ের মতো লাগে? ইডিয়েট কোথাকার। মিন্ময়ের কথায় চোখ মুখ কুচকে আসে আরিয়ানের। আমি কেন মেয়ে ভেবে তোমার দিকে তাকাতে যাব? আমি তো আমার আদর্শ ভাইয়ের দিকে তাকিয়েছিলাম, যে ভাই জীবনে কোনো মেয়েকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। সে ভাই কিনা এক মেয়ের কথা জিজ্ঞাসা করছে, ভাবা যায়?
তাই তো আমার মতো অধম অবকে তোমার দিকে তাকিয়ে দেখছিলাম আসলেই তুমি আমার ভাই কিনা। আরিয়ানের এমন মশলা মাখা কথা শুনে মিন্ময় আরো দ্বিগুণ বিরক্তি নিয়ে বলে উঠল। মেয়ে মানুষের মতো এত ন্যাকামি না করে জেনে থাকলে বল, ওই মেয়েটা ভাবির কি লাগে? মিন্ময়ের সিরিয়াসনেস দেখে আরিয়ানও সিরিয়াস হলো। সে বুঝতে পারলো কোনো একটা ঘাপলা আছে, তাই সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে হিজাব পরা মেয়েটিকে খুঁজতে লাগলো। পেয়েও গেল। হলুদ রঙের শাড়ির সঙ্গে চকচকে লাল রঙের হিজাব পরা। রোদকে দেখলে চন্দ্রার সাথে ফটোশুট করতে। রোদ ছাড়া হিজাব পাতা আর কোনো মেয়ে আশেপাশে নেই। আরিয়ান রোদকে চেনে, আগেও কয়েকবার দেখা হয়েছে তাদের। মেয়েটাকে তার বেশ ভালো লাগে, শান্ত ভদ্র একটা মেয়ে। আরিয়ান রোদের দিক থেকে চোখ সরিয়ে মিন্ময়ের দিকে তাকালো। তাকিয়ে সে আরো অবাক হলো। মিন্ময় মুগ্ধতা নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। আশেপাশের কোনো ধ্যান নেই তার। মিন্ময়ের এমন স্থির এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আরিয়ান এবার গলা খাকারিয়ে দিল। উদ্দেশ্য একটাই, ওর ধ্যান ভাঙানো। হুম হুম। শব্দটা কানে যেতে মিন্ময় যেন চমকে উঠল। হঠাৎ নিজের অবস্থান টের পেয়ে চোখ সরালো সে। মুখটা অস্বস্তিতে শক্ত হয়ে গেল। কি হয়েছে? কিছু না, দুনিয়াদারি ভুলে তুমি যে ধ্যানমগ্ন হয়ে গেছো সেটাই মনে করিয়ে দিলাম আর কি। এই যাত্রায় মিন্ময় তীক্ষ্ণ চোখে তাকালো আরিয়ানের দিকে। বাজে কথা কম বল। আরিয়ান থামার পাত্র নয়। সে আবারও রোদের দিকে একবার তাকিয়ে বলল, তবে মানতেই হবে তোমার পছন্দ ভালো। মেয়েটা একদম আলাদা টাইপের, খুবই ভদ্র। ও ভাবির ফুফাতো কাজিন। আগেরবার তুমি যখন এসছিলে তখন কাজিনদের সময় ছিল না, তাই না? মনে হয় তখন সবার সামনে আসেনি। মিন্ময় ফের আবারও তাকালো তার জীবনের প্রথম ভালো লাগার মেয়েটির দিকে। রোদকে প্রথম যেদিন দেখেছিল সেদিন কোনো কারণবশত তার দিক থেকে চোখ সরাতে পারেনি। সেদিন কতক্ষণ তাকিয়েছিল সে নিজেও বলতে পারবে না। ভার্সিটির এত সুন্দরী মেয়েদের দিকে যেখানে তার চোখ তুলে তাকাতে ইচ্ছে করে না, সেখানে এই মেয়েটাকে প্রথম দেখাতে চোখ ফেরাতে ইচ্ছে করেনি তার। মিন্ময় রোদকে প্রথমবার দেখেছিল তাদের ভার্সিটির কলেজ এরিয়ায়। সেদিন কোনো একটা কাজে সে তার ভাই মিহালের কাছে গিয়েছিল। ফেরার পথে তার একটা জরুরি কল আসে। কথা বলার জন্য একটা ভবনের পেছনের দিকে নিরিবিলি জায়গায় দেখে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই হঠাৎ কয়েকটা মেয়েলি হাসির শব্দ শুনে বিরক্তি নিয়ে সেদিকে তাকিয়েছিল মিন্ময়। আর তখনই তার চোখ যায় সবার সাথে গাছের নিচে বসে থাকা মেয়েটার দিকে, যেখানে সব মেয়েরা হু হা করে হেসে একে অন্যের উপর ঠেসে পড়ছে। সেখানে এই মেয়েটা চুপচাপ বসে শুধু মুচকি মুচকি হাসছিল। সেদিন আর তার সেই মুচকি হাসিতে হয়তো পিছলে পড়েছিল তন্ময়। এরপর কারণ অকারণে আরও কয়েকবার সে কলেজ এরিয়ায় এসেছে। আর যতবার এসেছে কাকতালীয়ভাবে ততবারই রোদকে দেখেছে। রোদকে তার সবার থেকে আলাদা মনে হয়েছে। প্রথম থেকে রোদের প্রতি তার একটা ভালো লাগা কাজ করছিল। তখনও সে রোদের নাম জানতো না। পরে তার ভাই মিহাল তাকে রোদের নাম বলেছে। যখন এই ভালো লাগাটা থেকে বেশি কিছু অনুভব করতে শুরু করলো তখনই সে রোদের সম্পর্কে ভালোভাবে জানার জন্য তার এক বন্ধুকে ডেকে জিজ্ঞেস করেছিল। যদিও রোদের বিয়ে ঠিক হওয়ার কথা শুনে তার খুব খারাপ লেগেছিল, তখন থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছিল। কিন্তু এখানে এসে যে রোদকে এই রূপে দেখবে সেটা সে কোনোদিনও ভাবতেও পারেনি। হলুদ রঙের ড্রেস পরা রোদকে দেখে মিন্ময়ের মনে হচ্ছে ফুটন্ত অলকান্দনা দাঁড়িয়ে আছে তার সামনে। কলেজ ড্রেস ছাড়া এই প্রথমবার সে রোদকে অন্য কোনো ড্রেসে সাজগোজ করা অবস্থায় দেখছে, তাই তো চোখ সরাতে পারছে না। মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। আবার হঠাৎ আরিয়ানের চাপা আহাজারিতে ধ্যান কাটলো মিন্ময়ের। হায় আল্লাহ, আমি সব কি দেখছি? এই কি আমার সেই আদর্শ বড় ভাই যার পেছনে মেয়েরা ফেভিকলের মতো লেগে থাকে আর ভাই তাদের অ্যাসিটন দিয়ে ছাড়িয়ে নেয়? আর সেই ভাই কিনা গত 2-3 ঘন্টা ধরে এক মেয়ের দিকে তাকিয়ে আছে। ভাই দয়া করে চোখ দুটো একটু ফেরাও, মেয়েটার তো নজর লেগে যাবে। তোমাকে দেখে যে কেউ ভাববে প্রেমের সার্ভারে নতুন কানেকশন লেগে গিয়েছে। আরিয়ানের আহাজারি শুনে চোখ মুখ কুচকে তার দিকে তাকিয়ে মিন্ময় বলে উঠল, বাবলের সমস্যা কি? আমি তার গে না যে কোনো মেয়ের দিকে তাকাবো না, প্রেমে পড়বো না। আজও
আর আমার নজর তো তার ওপর কয়েক মাস আগেই লেগে গেছে, নতুন করে আর কি লাগবে? রোদ ফটো সেশন শেষ করে স্টেজ থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়েছে। তার সঙ্গে আছে জাইনের মামাতো কাজিন রিমঝিম। মূলত চন্দ্রার শ্বশুর বাড়ির লোকজন এসে পড়ায় তাড়াতাড়ি ফটো সেশন শেষ করে এইদিকে এসে দাঁড়িয়েছে তারা। কারণ সেখানে অনেক অপরিচিত মানুষ, আর তার মধ্যে ছেলেই বেশি, তাতে ওদের অস্বস্তি হচ্ছিল। তাই সে ওইখান থেকে সরে এসেছে। তাকে চলে আসতে দেখে রিমঝিম আর তার পিছু নিয়েছে। তারও নাকি অপরিচিত মানুষের সামনে অস্বস্তি হয়। তাছাড়া ওই বাড়ি থেকে আদিয়াতে গায়ে হলুদ ছোঁয়া হলুদ নিয়ে আসার এখন চন্দ্রার হলুদ ছোঁয়া অনুষ্ঠান শুরু করেছে বড়রা। সেখানে থাকার কোনো প্রয়োজনও নেই। সেখানে ভালো, সবার আড়ালে দাঁড়িয়ে থাকার জায়গাটা এখানেই। রোদের আড়ালে আসার আরেকটা কারণও আছে, সেটা হলো চন্দ্রের সামনে যেন না পড়তে হয়। এতক্ষণ চন্দ্র এখানে আসেনি বলে রোদও তাড়াহুড়ো করে চন্দ্রার সঙ্গে কয়েকটা ছবি তুলে ফেলেছিল। রোদ জানে ওই অসভ্য পুরুষ এসব অনুষ্ঠানে সাধারণত অ্যাটেন্ড করে না। আর যেহেতু নিজের বোনের গায়ে হলুদ, তাই আসলেও আসতে পারে। সব মিলিয়ে রোদের এখানে বসে থাকাই নিরাপদ মনে হলো। রাতের ঘটনার পর থেকে রোদ লজ্জা আর আতঙ্কে রাতে রুম থেকেই বের হতে পারেনি। আর চন্দ্রের সামনে তো পড়েনি কোনোভাবে, আর পড়তেও চায় না ওই বজ্জাত পুরুষের সামনে। কাল নাকি চন্দ্রা আপুর মেহেদি অনুষ্ঠানে ছাদে গিয়েছিল ওই অসভ্য পুরুষ। রোদ শুনেছে জাইনের কাছ থেকে। এখন যেহেতু ওই বাড়ির লোকজন এসেছে, চন্দ্র যে কোনো সময় নিচে আসতে পারে, তাই সে কোনো রিস্ক নিতে চায় না। এদিকে মিন্ময় বসে বসে রোদকে খুঁজে যাচ্ছে সবার অগোচরে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। ফুট করে এই মেয়েটা কোথায় চলে গেল? সবাই তো এখানেই, তাহলে রোদ গেল কই? সে তো কিছু সময়ের জন্য চোখ সরিয়েছিল, কারণ সবার সঙ্গে কুশলাদি করারও তো একটা ব্যাপার আছে, তাই না? এরই মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল। যদিও তার এক মন বলছে রোদের জন্য এভাবে অস্থির হওয়া ঠিক হচ্ছে না, কিন্তু আরেক মন বলছে শুধু তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো হয়নি। সে তো আর অন্য কারো বউয়ের দিকে তাকাচ্ছে না। ভাগ্য থাকলে তার বউ তো হতে পারে, তাই না? মিন্ময়ের এইসব ভাবনার মধ্যে জোবান এসে হাজির হলো তার সামনে। মিন্ময় একাই দাঁড়িয়েছিল এখানে। আরিয়ান বর্তমানে মেয়েদের সঙ্গে ফ্ল্যাচিংয়ে ব্যস্ত। স্টেজের কাছে সুন্দরী মেয়ে থাকবে আর সে এখানে থাকবে, সেটা ভাবাও পাপ। কি অবস্থা মৃন্ময়, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি কোনো রকম। তো কাউকে খুঁজছো নাকি? জোবানের প্রশ্নে শুনে মিন্ময় একটু অস্বস্তিতেই পড়ে গেল, যদিও সেটা চোখে মুখে প্রকাশ হলো না। তাছাড়া সে জানে জোবানের সঙ্গে সত্য বললে কোনো সমস্যা নেই, কারণ তাদের বন্ডিং ভালো, সমবয়সী কি না। তাই সে দ্রুত নিজেকে সামলে নিয়ে কিছুটা হেসেই জবাব দিল। হ্যাঁ ভাইয়া, খুঁজছিলাম তো একজনকে। একজনটা কে আবার? আপনার কাজিন রোদকে। শুনেছি ওর নাকি কোনো কাজিনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। মিন্ময়ের মুখে রোদের কথা শুনে জোবান কিছুটা অবাক হলেও তার থেকেও অবাক হলো বিয়ে ঠিক হয়ে আছে কথাটা শুনে। রোদের বিয়ে সম্পর্কে তো মিন্ময় জানার কথা না। সেই তো এই বিষয়ে গতকাল জেনেছে, নাকি রোদের সঙ্গে চন্দ্রের বিয়ে কথাটাই কোনোভাবে ঠিক হয়ে আছে বলে কেউ মিন্ময়ের কথা কাছে বলেছে? কে বলেছে? এই প্রশ্নটা মাথায় আসতেই তার সবার আগে মনে পড়লো আদিয়াতের কথা। আদিয়াত যেহেতু চন্দ্রের বেস্ট ফ্রেন্ড, সত্যি যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার জানার কথা। হয়তো আদিয়াতি কোনোভাবে বিষয়টা হালকা করে বিয়ে ঠিক বলেছে মিন্ময়ের কাছে। এই ভাবনার মাঝে মিন্ময় আবারও বলে উঠল, আমার কিন্তু রোদকে অনেক আগে থেকেই পছন্দ ছিল, কিন্তু যখন ওর বিয়ে ঠিক হওয়ার কথা জানলাম তখন আর এগোয়নি। আমার জন্য কি কোনোভাবে ম্যানেজ করা যায় না আপনার কাজিনের বদলে? এবার জোবান পুরোপুরি নিশ্চিত হলো আদিয়াতি বলেছে। মিন্ময়ের মতো ছেলে এমন কথা এমনি এমনি বলবে না। ব্যাপারটা পছন্দের অনেক গভীরে চলে গেছে। এই নিয়ে কোনো সমস্যা না হোক সেই ভেবেই জোবান সত্যিটা বলার সিদ্ধান্ত নিল। আশেপাশে তাকে গলা খাকারি দিয়ে বলল, না ভাই, সম্ভব না। কারণ রোদের অলরেডি বিয়ে হয়ে গেছে, আরো 2 বছর আগেই, কিন্তু সেটা আমাদের বাড়ির কেউ জানে না। জোবানের কথা মিন্ময় বিস্মিত হলো, মুখে প্রকাশ না করে স্বাভাবিক সুরে বলল, বিয়ে হয়ে গেছে, তাও 2 বছর আগে? কথাটা যেন তার ভেতর থেকে ছিঁড়ে বেরিয়ে এলো।
মুখে স্বাভাবিক ভাব রাখলো, বুকের ভেতরটা চাপ অনুভব করলো। হ্যাঁ, সেটা আমিও আগে জানতাম না, গতকালই জেনেছি। চন্দ্র। জোবান বাকিটা শেষ করার আগে জাহিদ প্রধান তাকে ডেকে উঠল। জোবান আর বলার সুযোগই পেল না। মিনময়ের কাছ থেকে বিদায় নিয়ে সে স্টেজের দিকে চলে গেল। মিনময় শূন্য দৃষ্টিতে জোবানের চলে যাওয়ার পানে তাকিয়ে থেকে চুপ করে দাঁড়িয়ে রইল। চারিপাশে গায়ে হলুদে গান বাজছে, মেয়েদের হাসির শব্দ ভেসে আসছে, অথচ তার কানে যেন কিচ্ছুটি ঠুকছে না। অরিন এখানে এসে থেকে পর থেকেই জোবানকে চোখে চোখে রাখছে, কখন জোবানকে একটু একা পাবে আর তখনই গিয়ে চুপ করে তার জোবানের গালে একটু হলুদ ছিঁড়ে দেবে, আর হাতে লেগে থাকা বাকি হলুদ সে নিজের গালে লাগাবে। সে অপেক্ষায় সে ওত পেতে আছে, কিন্তু বেচারে জোবানকে কোনোভাবে একা পাচ্ছে না। সবার সামনে লাগাতে গেলে যদি সে পরা মজলিসের ধমক মেরে দেয় তাহলে তো সে লজ্জায় জ্ঞান হারাবে, কারণ ছাড়া কোনো উপায় থাকবে না। তাই বসে অপেক্ষা করাটাই তার কাছে বুদ্ধিমানের কাজ মনে হলো। সে তো হাল ছাড়ার পাত্রী নয়। গুরুজনদের কাছে সে শুনেছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, তাই সেই মিষ্টি ফলের অপেক্ষায় আশায় প্রহর গুনছে। আরে বাহ, এবারে প্রতিটা প্রোডাক্ট দেখে প্রিমিয়াম কোয়ালিটির, আর এটা তো দেখছি হাই প্রিমিয়াম কোয়ালিটির। হঠাৎই পাশ থেকে মাহিরার মুখে এমন কথা শুনে অরিন সুকুচকে সামনের দিকে তাকালো। তাকিয়েই বুঝতে দেরি হলো না মাহিরা কাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট বলেছে। রোদের ভাবনা সত্যি প্রমাণ করতেই বোধহয় চন্দ্র হাজির হলো অনুষ্ঠান এরিয়ায়। তার পরনে সত্যি প্যান্টের সঙ্গে হলুদ রঙের পাঞ্জাবি আর সবসময়কার মতন একই গেজাপ। ধারালো চোয়ালে সুদর্শন মুখটা বরাবরের মতো গম্ভীর রেখে সবার সঙ্গে কথা বলছে সে। আর এইদিকে অয়নের সব কাজিন তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। শুধু অয়নের কাজিনটা বলে ভুল হবে, মোটামুটি সব মেয়েরাই চন্দ্রের দিকে, শুধু জারিন আর চন্দ্রার কাজিন বাদে। যদিও তারাও তাকাচ্ছে, তবে অন্যদের মতো সরাসরি নয়, কারণ তারা জানে চন্দ্র কেমন মানুষ, আর এটাও জানে চন্দ্র পছন্দের মানুষ আছে এবং তাকেই বিয়ে করবে। কাজে চাইলেও তারা প্রেমময় দৃষ্টিতে তাকে থাকতে পারছে না। অরিন, ওই গুরু গম্ভীর লিমিটেড এডিশন হ্যান্ডসাম মালটা ভাবির কি লাগে রে? উত্তর কথাটি বলেছে অরিনের ফুফাতো কাজিন আলফিয়া। সবার মুখে চন্দ্রকে মাল বলে সম্বোধন শুনে অরিন এবার কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল, আপু, মাল আবার কেমন ভাষা? উনি তোমার বড় না? চন্দ্র ভাই যদি শুনতে পাই তোমরা তাকে মাল আর প্রোডাক্ট বলে মুখে ফেনা তুলছো, তাহলে এক চটকনায় তোমাদের স্যাটেলাইট ছাড়াই মহাকাশ থেকে ঘুরিয়ে আনবে। ভাইয়া এমনিতে ভদ্র, কিন্তু রাগও নাকি ভয়ঙ্কর, বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি। তো জ্ঞানের রানী, তোমার চন্দ্র ভাই তোমার বড় ভাইয়ের সম্পর্কে কি লাগে কাইন্ডলি একটু বলবে? আর উনি সিঙ্গেল নাকি মিঙ্গেল সেটাও একটু কষ্ট করে বলো কেমন? আলফিয়ার এমন নাটক দেখে অরিন যেন আরো বেশি বিরক্ত হলো। চোখ মুখ কুচকে সেও আলফিয়ার মতো একই ভঙ্গিমায় বলে উঠল, আমার চন্দ্র ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, কিন্তু কাল থেকে সম্বন্ধী হয়ে যাবে, তখন তোমার আর আমার বিয়াই হবে উনি, সিঙ্গেল বিয়াই আর কি। অরিনের কথা শুনে আলফিয়ার মুখটা চাঁদের মতন উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে উৎসুক হয়ে তাকিয়ে রইল অরিনের দিকে বাকি কথা শোনার জন্য। অরিন কিছুটা থেমে আবারও বলে উঠল, কিন্তু কিন্তু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো চন্দ্র ভাই একটা মেয়েকে অসম্ভব ভালোবাসে আর তাকে বিয়ে করবে শুনেছি। সেই মেয়েটা নাকি ছোট্ট, মানে 18 বছর হয়নি, তাই তোমরা ভাইয়াকে এখনো সিঙ্গেল পেয়েছো, বুঝতে পেরেছো? অরিনের পরের কথাটা শুনে আলফিয়া চাঁদের মতো উজ্জ্বল মুখখানা আমাবস্যায় নেমে এলো। মুখটা হুতুম প্যাঁচার মতো করে অরিনের পাশ থেকে চলে গেল। আলফিয়ার মন খারাপ করে চলে যেতেই দেখে অরিন মিটমিট করে হেসে উঠল, কিন্তু তার শিকারী চোখ তাক করা সেই জোবানের দিকে। চন্দ্র শ্বশুরবাড়ির লোকজন এখন বেরিয়ে গেছে, আর তাদের এগিয়ে দিয়ে আসতে গেছে চন্দ্র আর জাহিদ প্রধান। মেহমানদের সঙ্গে চন্দ্রকে একসঙ্গে বেরোতে দেখে রোদ আড়াল থেকে বেরিয়ে এসেছে। রোদ আর রিমঝিমকে এতক্ষণ পরে দেখতে পেয়ে সবাই জিজ্ঞেস করলো তারা এতক্ষণ কোথায় ছিল। রোদ বলল তারা স্টেজের পেছনেই বসেছিল। এতে আর কেউ কোনো প্রশ্ন করেনি, কারণ সবাই কম বেশি রোদের এই হ্যাবিটের সঙ্গে পরিচিত। মেহমানদের বিদায় দিয়ে চন্দ্র আবারও স্টেজ এরিয়ায় ফিরে এসেছে
কোনো একটা কাজে, কিন্তু এখানে এসেই স্টেজের দিকে চোখ পড়তে তার চলন থেমে গেল, সাথে যেন কিছু সময়ের জন্য স্পন্দনও থেমে গেছে। তার ঘোলা হয়ে যাওয়া দৃষ্টি আটকে গেল শাড়ি পরা রোদের দিকে, যে এই মুহূর্তে শাড়ির কুচি আঁকড়ে ধরে অসহায় মুখে চন্দ্রের সাথে কি যেন বলছে, কিন্তু চন্দ্র বুঝতে পারল না শাড়ির কুচি এমনভাবে ধরে রাখার কি আছে। আর এই মেয়েটা এতক্ষণই বা কোথায় ছিল? সে তো এখানে আসার পর থেকে এই মেয়েকে খুঁজে যাচ্ছিল, অথচ তখন দেখেনি। তাহলে কি এই মেয়েটা ইচ্ছে করেই তার সামনে না পড়ার জন্যই এতক্ষণ আড়ালে ছিল? এই প্রশ্ন মাথায় আসতে চন্দ্রের ফিকুচকে গেল। তখনই ফুট করে তার মনে পড়ে গেল রাতের কথা। মেয়েটা যে সত্যি লুকিয়েছিল সেটা এখন তার সামনে সব পরিষ্কার। এই ভাবনার মাঝেই সে দেখতে পেল রোদ জারিনকে কিছু একটা বলে স্টেজ থেকে নেমে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে। রোদের ঘরের ভেতরে যেতে দেখে চন্দ্রেরও যেন কি একটা হলো। সেও রোদের পিছু পিছু বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরল। রোদ ড্রয়িং রুমে এসে আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো মেঘলা আহমেদের খোঁজে, কিন্তু ওনাকে কোথাও দেখতে পেল না। বাড়ির ভেতরে সার্ভেন্টরা বাদে আর কেউ নেই আশেপাশে, সবাই বাড়ির বাইরে হলুদের অনুষ্ঠানে, কিন্তু তার মাকে তো ওইখানে দেখে আসেনি সে, নাকি খেয়ালই করেনি। এখন তো ডাক দিলেও শুনতে পাবে না, সাউন্ড বক্সে গানের আওয়াজ, পাশাপাশি দাঁড়িয়ে কথাও শোনা যায় না। তার মা কোথায় না কোথায় আছে, ডাকলে শুনবে? এখন তাকে শাড়ি ঠিক করে দিবে কে? তার এখন জারিন বেয়াদবটার উপর রাগ উঠেছে। তার সাথে আসলে কেমন হতো? বিড়বিড় করে জারিনকে বকতে বকতে শাড়ি কুচি খামচে ধরে সিঁড়ির দিকে হাঁটা ধরল রোদ। কখন না আবার শাড়ি কুচি খুলে যায় সেই চিন্তা অস্থির সে। রোদ তাড়াহুড়ো পায়ে জারিনের রুমে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলল। খামচে ধরা হাতটা ছেড়ে দিতে ঝরঝর করে শাড়ি কুচিগুলো নিচে গড়িয়ে পড়ল। শাড়ি কুচি ওভাবেই রেখে আগে হিজাব খোলার জন্য উদ্যত হলো। এতক্ষণ ধরে হিজাব বেঁধে রাখা দরুন রোদের মাথা ধরে গেছে। একে তো হিজাব, তার উপরে গানের আওয়াজ, আবার আছে চন্দ্র নামক আতঙ্ক, সব মিলে রোদের অবস্থা নাজেহাল। তাই ভাবলো একটু সময়ের জন্য হিজাবটা খুলে রেখে শাড়ি পরা শেষ হলে না হয় আবারও পরে নিবে। যদিও হিজাব পরার ইচ্ছে তার ছিল না, কিন্তু ওই অসভ্য পুরুষের অসভ্যতার জন্য তাকে হিজাব পরতে হচ্ছে। কামড়ের জায়গাটা এখনো লাল হয়ে জখম হয়ে আছে, সেই ক্ষত তো আর সে সবাইকে দেখিয়ে বেড়াতে পারবে না। জারিন অবশ্য দুপুরের দিকে জিজ্ঞেস করেছিল বসেছিল যে এখানে কি হয়েছে। রোদ অ্যালার্জি বলে জারিনকে থামিয়ে দিতে পেরেছে, যদিও রোদ জানে না জারিন তার কথা বিশ্বাস করেছে কিনা, কারণ কোনো রকমে বলে রোদ তাড়াহুড়ো করে এক প্রকার পালিয়ে গিয়েছিল জারিনের সামনে থেকে। পরে জারিন আর এই বিষয়ে জিজ্ঞেস করেনি, হয়তো ভুলে গেছে হলুদের অনুষ্ঠানের চক্করে। রোদ এসে ভাবতে ভাবতেই হিজাবের সব টিন খুলছিল। এদিকে যে তাড়াহুড়োর চক্করে দরজা বন্ধ করে নাই সেই খবর তো আর মহারানী নেই। হিজাব খোলা শেষ, ঝুঁকে শাড়ির কুচিগুলো তুলতে যাবে, ঠিক তখনই চন্দ্রের রাগী কণ্ঠ শুনে রোদ এলোমেলোভাবে শাড়ি বুকের সামনে চেপে ধরে ভয়ে শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। দরজা খুলে নাকি শাড়ি ঠিক করছিস? তোর আকর্ষণীয় বডি ফিটনেস মানুষকে দেখানোর জন্য নাকি? হঠাৎই চন্দ্রের আগমন রোদ যেন মুহূর্তের জন্য জমে গেল। বুকের ভেতর থক করে উঠল, মাথার ভেতর ছাঁচা শব্দ হয়ে উঠল তার। তখনই চন্দ্র কি বলেছে সেটা মাথায় আসতে ভয়, অপমান আর লজ্জায় সব একসাথে এসে গলায় পর্যন্ত চেপে ধরেছে রোদকে। কে হলো? কথা বলছিস না কেন? আমার আমানতের খেয়ানত করার সাহস কোত্থেকে পেয়েছিস? অ্যান্সার মি। চন্দ্রের এবারের ধমকে রোদ কেঁপে উঠল। যতটা না ধমকে কেঁপেছে তার থেকেও বেশি কেঁপেছে চন্দ্রের আমানত বলায়। সে চন্দ্রের আমানত। হ্যাঁ, ঠিকই তো বলেছে চন্দ্র। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে তো হয়েছে, বিয়ে তো বিয়েই। আর সত্যি তো সে চন্দ্রের আমানত। শাড়ি খোলার আগে দরজাটা বন্ধ করা দরকার ছিল তার, কিন্তু তখন কিভাবে যেন ভুলে গেল দরজাটা বন্ধ করার কথা। ভাগ্যিস পুরো শাড়িটা খুলে নিয়ে তখন সে এই পুরুষের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতো। আর চন্দ্রের জায়গা যদি অন্য কি হতো, তখন পরিস্থিতি রোদ কিভাবে সামাল দিত। এইসব ভেবেই রোদের ভিতর কেঁপে উঠল। কয়েক সেকেন্ড পরে সে ধীরে ধীরে টেনে চন্দ্রের দিকে না তাকিয়ে মাথা নিচু করল। আমি খেয়াল করিনি, সরি। আর এমন হবে না। শাড়ি খুলে যাওয়ার ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে মনে ছিল না আমার। খেয়াল করিস নে, বাড়িতে মানুষজন ভরা, আর তুই দরজা খোলে।
কথা শেষ না করে চন্দ্র থেমে জোরে জোরে শ্বাস টেনে মুখ ঘুরিয়ে নিল, যাতে দত চেপে থাকায় ধারালো ছোঁয়াচা কঠিন দেখাচ্ছে। বুক ভরে নেওয়া শ্বাসগুলো দেখে মনে হচ্ছে চন্দ্র ভীষণ রেগে গেছে। জোরে জোরে শ্বাস টানছে, হয়তো নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টায়। রোদ আর কি করবে, বেচারির অবস্থা চন্দ্রকে দেখে এমনিতে নাজেহাল, চন্দ্রের রাগ দেখে তো আরও রোদ বেশি ভয় পেয়ে গেল। রোদের ভয়কে উচ্চ মাত্রায় নিয়ে যেতেই বুঝি চন্দ্র থুম করে রোদের একদম কাছে চলে এসেছে। রোদের দুই বাহু খামচে ধরে মুখটা রোদের একদম কাছে এনে যত কিরমির করে আবারও কিছু বলতে যাওয়ার আগে রোদ কান্না কান্না গলায় জোরে জোরে বলে উঠল, সরি সরি সরি, বললাম তো আর হবে না এমন। আপনারা আমানত সহি সালামতেই রাখবো, প্লিজ এবারের মতো মাফ করে দিন। কথা শেষ করে রোদ আর মাথা তুলে তাকাতে পারেনি, চোখ মুখ খেঁচে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। চন্দ্রের হাতের বাঁধও নেই। হুট করে রোদের মুখে এমন স্বীকারোক্তি চন্দ্রের মনে যেন কিছু নাড়িয়ে দিল। তার কঠোর চোখ জোড়া নেমে এলো একটা শীতলতা। রাগের বশে তখন রোদকে উপলব্ধি করতে না পারলো এখন রোদের নারী দেহ নিজের খুব কাছ থেকে অনুভব করে সে কি হারাচ্ছে। শীতল চোখের জোয়ার ঘোর লেগে আসছে। রোদের খুলে যাওয়া শাড়ি, এলোমেলো চুল, লাল হয়ে যাওয়া গাল, কাঁপতে থাকা চোখ, সব মিলে চন্দ্র যেন নিজের আর কন্ট্রোলে রাখতে পারছে না। রোদকে গভীরভাবে ছোঁয়ার তীব্র বাসনা দমিয়ে রাখা দায় হয়ে পড়েছে তার জন্য। এদিকে এতক্ষণে রেগে আগুন হয়ে থাকা চন্দ্র হঠাৎ কি হয়ে গেল রোদ বুঝতেই পারল না। তার বাহু ধরে রাখা চন্দ্রের হাতগুলো যেন আস্তে আস্তে শিথিল হয়ে এলো। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও চন্দ্রের কোনো রেসপন্স না পেয়ে রোদ মাথাটা কিছুটা উঁচু করে চোখ পিটপিট করে তাকালো চন্দ্রের মতিগতি বোঝার জন্য। কিন্তু চোখ মেলে তাকিয়ে চন্দ্রের চোখে চোখ পড়তেই রোদের কলিজা মুচড় দিয়ে উঠল। রোদের ভেতর শুদ্ধ কেঁপে উঠল। সাথে সাথে সে চোখ নামিয়ে নিতে বাধ্য হলো সে। চন্দ্রের সেই ঘোলা চোখে রোদ দ্বিতীয়বার তাকানোর সাহস করল না। শাড়িটা আরো শক্ত করে পেটের উপরিভাগে চেপে ধরে মাথা নিচু করে হাঁসফাঁস করতে করতে আস্তে করে বলে উঠল, আমি আমি শাড়িটা ঠিক করব, আপনি বাইরে যান দয়া করে, যে কেউ এসে পড়তে পারে। সো হোয়াট? চন্দ্রের উত্তর শুনে রোদ যেন এবার নিজেকে অসহায় মনে হলো। এই ঘেরতারা লোককে কিভাবে বলবে বেরিয়ে যেতে? রেগেও তো বলা তার পক্ষে সম্ভব নয়। জারিন তো যে কোনো সময় চলে আসতে পারে, দরজাটাও হাট করে খোলা। এখন যদি এই অবস্থায় জারিন বা অন্য কেউ চলে আসে তখন কি করবে রোদ? এই অসভ্য লোক আবার সোফাত বলছে। আরে ভাই, তোর কোনো সমস্যা নাই হতে পারে, তাই বলে কি আমারও হবে না? আর বজ্জাত পুরুষ এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে? তার যে শ্বাস আটকে আসছে সেই খবর এই পুরুষের আছে? রোদের এই ভাবনার মধ্যেই চন্দ্র রোদকে ছেড়ে কিছু না বলে দরজার দিকে চলে গেল। চন্দ্রকে সত্যি সত্যি চলে যেতে দেখে রোদ স্বস্তি নিঃশ্বাস ফেললাম। কিন্তু রোদের সেই স্বস্তি আর বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ চন্দ্র আসলে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে যায়নি, গিয়েছে দরজা বন্ধ করতে। চন্দ্র দরজা বন্ধ করে দিতেই দেখে রোদ হাতকে উঠল। এ কি, দরজা কেন বন্ধ করছেন? বলতে বলতে আতঙ্কিত হয়ে কয়েক কদম পিছিয়ে গেল রোদ। চন্দ্র রোদের দিকে সেই একই দৃষ্টিতে তাকিয়ে, আমার আমানত ঠিকঠাক আছে কিনা চেক করবো, তাই গেট ওভার হিয়ার। রোদের শরীর এবার থর থর করে কেঁপে উঠল। ভয় লজ্জায় দিশেহারা হয়ে রোদ আরও কয়েক কদম পিছিয়ে যেতে উদ্যত হতে চন্দ্রের বাঁধনে আটকা পড়ে থেমে গেল। চন্দ্র যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গগনে পৌঁছে গেছে। এক হাতে রোদের কোমর চেপে ধরে অন্য হাতে রোদের ঘাড়ের পেছনে হাত দিয়ে চুল মুঠোই ধরে। রোদকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তার পুরুষালী রুক্ষ চোটজোড়া দিয়ে প্রথমবারের মতন আঁকড়ে ধরে রোদের গোলাপি তুলতুলে ফোলা অধর। চন্দ্রের হাতও ততক্ষণে পৌঁছে গেছে নিষিদ্ধ পথ ধরে। এমন অবাধ স্পর্শে ইতিমধ্যে চোখে পানি রোদের গালে দুই পাশে গড়িয়ে পড়া শুরু করেছে। কিছুটা গুঙিয়ে রোদ দুর্বল কাঁপা হাতে চন্দ্রের কাঁধে ধাক্কা দিতে চন্দ্র যেন আরো উন্মাদী বনে গেল। এক হাতে রোদের ঘাড়ের কাছে চুল চেপে ধরে রেখেই আরেক হাতে যতটুকু শাড়ি রোদের গায়ে জড়ানো ছিল সেটাও চন্দ্র কিভাবে যেন খুলে ফেলে দিয়েছে। রোদ যেন এবার আরো লজ্জায় নিতেই গেল। চন্দ্র এবার ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে, Your crying face, tears are making me a fucking beast. You're looking so hot, Ansel.
লজ্জায় দ্বিধায় রোদের চোখ আবারও ঝাপসা হয়ে এলো। কিছু বলতে চায় রোদ কি চন্দ্রকে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। চন্দ্র প্রথমে গলায় ঠোঁটে কোমল স্পর্শ দিল, কিছু সেকেন্ডের মধ্যেই সেটাই কামড়ে পরিণত হয়। চিনচিনে ব্যথায় রোদ হালকা ব্যথাতুর শব্দ করে ছটফটি ওঠে। তার নিঃশ্বাস ফুরিয়ে আসার জোগাড়। রোদ ফোপায়, বেপরা চন্দ্রকে সামলাতে গিয়ে হিমশিম খায়। জোরে জোরে শ্বাস টেনে চন্দ্রের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চন্দ্রের বুক ছেড়ে সরিয়ে দিতে চায়। অসভ্য পুরুষ, উফ, ছাড়ো না মায়। রোদের এমন ধাক্কা চন্দ্র এবার যেন বেশ বিরক্তই হলো। রোদের গলায় অধর ছিকিয়ে, I get it. Don't disturb me right now. My heart, Angel. কিন্তু রোদ শুনতে নারাজ। চন্দ্রের এমন আবেদনময়ী ডাক মানতে নারাজ চন্দ্রের আদেশও। রোদ আবারও চন্দ্রের বুকে ধাক্কা দিতে উদ্যত হতে অনুভব করলো তার হাত দুটি ইতিমধ্যে লোকটার দখলে চলে গেছে, অথচ আরেক হাতে ধ্বংস করছে তা। লজ্জায় রোদের চোখের জলে নাক গাল ভেসে একাকার। চন্দ্রের বড় বড় নিঃশ্বাস। রোদ আরো অস্থির হয়ে যাচ্ছে, অথচ নড়তে পারছে না এক বিন্দু। এমন অস্থির উন্মাদনা চন্দ্রের কবলে পড়ে দিশেহারা রোদ। অনেকটা সময় পেরিয়ে গেলেও চন্দ্রের উন্মাদনা থামার কোনো লক্ষ্য নেই। এদিকে রোদের শরীর ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে থাকার শক্তি ফুরিয়ে গেছে। তার হাঁটু ভেঙে আসতেই চন্দ্র যেন কিছুটা হুঁশের এক হাতে জাপটে ধরল রোদকে। সেভাবেই ধরে রেখে কয়েক কদম এগিয়ে গিয়ে সোফাটায় বসে রোদকে কোলে নিয়ে জোরে জোরে শ্বাস টানতে গলা থেকে মুখ উঠিয়ে লালিত চোখ জোড়া মেলে তাকালো রোদের মুখের দিকে। রোদের সারা মুখ টকটকে লাল হয়ে গেছে, ছোটে কিছুটা ফুলে উঠেছে। সে স্ট্রবেরির মতো ছোট জোড়ায় চোখে পড়তে চন্দ্র আবারও খেই হারালো। I can't get enough of you. I want to taste you again, Angel. Don't resist. বলতে বলতে আবারও আঁকড়ে ধরল রোদের অধৈর্যরা। আবারও সেই একই উন্মাদনা। রোদের সত্যি প্রতিরোধ করলো না আর। রোদ এতক্ষণে বুঝে গিয়েছে এই পুরুষটাকে সে থামাতে পারবে না, যদি না নিজে থেকে সে থামে। তাই ছটফট করা বন্ধ করে দিয়ে চন্দ্রের উন্মাদনা হজম করছে চুপচাপ। কি করবে রোদ, সম্পর্কটা যে হালাল। এভাবেই আরো কিছু সময় পেরিয়ে যেতে চন্দ্রের উন্মাদনায় বাধা দিতে দরজার ওপাশ থেকে রোদের নাম ধরে ডেকে উঠল জারিন। হঠাৎ জারিনের কণ্ঠস্বরে রোদ আটকে উঠল। আবারও চন্দ্রের কবল থেকে ছাড়ার জন্য ছটফট করে উঠল, কিন্তু চন্দ্রের সেদিকে হোশ নেই। রোদ যত বেশি ছটফট করছে চন্দ্র তত আরো বেশি জাপটে জোরে ধরছে। রোদ আর কোনো উপায় না পেয়ে চন্দ্রের ঠোঁট কামড়ে ধরল, আর তাতেই যেন তার হুঁশ ফিরল। রক্ত লাল চোখ মেলে রোদের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে উঠল, বলল, What happened? তখনই দরজার বাইরে থেকে জারিন আবারও জোরালো কণ্ঠে রোদকে ডাকলো। জারিনের কণ্ঠ শুনেই চন্দ্রের ফ্রিকুচকে আসে কিছুটা। দরজার দিকে একবার তাকিয়ে নিচের ছোঁচ কামড়ে ধরে শান্ত দৃষ্টিতে তাকালো রোদের মুখের দিকে। যেই মুহূর্তে চন্দ্রের বুকে লেপ্টে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানছে রোদ, ওইদিকে জারিন ডেকে আরো দরজায় থাপ্পড় দিচ্ছে লাগাতার। যদি না গানের আওয়াজ না থাকতো তাহলে বাড়ির সব লোক দরজায় এসে ঝরে পড়তো এতক্ষণে, সেটা নিশ্চিত। চন্দ্র এবার লজ্জায় মুড়িয়ে যাওয়া রোদকে কোল থেকে নামিয়ে বসিয়ে চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো। চোখ মুখ বলে দিচ্ছে জারিনের কর্মকাণ্ডে বেজায় বিরক্ত সে। কয়েক কদম এগিয়ে গিয়ে রোদের শাড়িটা ফ্লোর থেকে তুলে রোদের উপরে মেলে দিয়ে আবার বলে উঠল, নিজেকে স্বাভাবিক কর, আর নিজেকে প্রিপেয়ার রাখবি সবসময় আমাকে সামলানোর জন্য। আর আগামীকাল বিয়ে বাড়িতে তুই যে চন্দ্রের ঘরও নেই সেই কথা মাথায় রেখে চলাফেরা করবি। বলেই গটগট পায় দরজার দিকে হেঁটে গেল। এদিকে জারিন চিন্তা অস্থির। রোদ যে ভেতরে আছে সেটা সে জানে, কারণ ভেতরে না থাকলে দরজা ভেতরে থেকে বন্ধ থাকতো না। কিন্তু দরজা খুলছে না কেন? খারাপ কিছু হয়ে যায়নি তো? সেই চিন্তা মাথায় আছে জারিন আর দেরি না করে সবাইকে ডেকে আনার উদ্দেশ্যেই পা বাড়াতে যাবে। ঠিক তখনই দরজা খোলার শব্দে থেমে যায়, আর দরজার দিকে তাকে জারিন যেন আহাম্মক বনে গেল। বিস্মিত চোখ জোড়া স্থির হয়ে গেল দরজা দাঁড়ানো চন্দ্রের দিকে, সাথে চামেলি বেগমও। তিনি মূলত বেশি রাত হয়ে যাওয়া অনুষ্ঠান ছেড়ে চলে আসা শুয়ে পড়ার উদ্দেশ্যে। তখনই নিজের রুমে যাওয়ার সময় জারিনকে দরজায় দাঁড়িয়ে রোদকে ডাকতে দেখে কৌতূহলবশত জারিনের কাছে আসে। এসে কিছু জিজ্ঞেস করার পূর্বে দরজা খোলার শব্দে তিনিও দরজার দিকে তাকায়, আর তাকিয়ে চন্দ্রকে দেখে উনিও কিছুটা অবাকই হয়ে গেলেন। কি সমস্যা?
এভাবে ডাকাডাকি করছিস কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এমনভাবে ডাকছিস যেন রোদ না গেলে ডাকাতরা বাড়ি ছাড়বে না। চন্দ্রের গম্ভীর কণ্ঠে এতগুলো প্রশ্ন একসাথে শুনে জারিনের মুহূর্তেই জন্য স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড ধরে সে বুঝতেই পারলো না তার চন্দ্র ভাই এভাবে রেগে কথা বলছে কেন, আর সেই বা কি উত্তর দেবে। মুখা করে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল চন্দ্রের মুখের দিকে। মাথার ভেতর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। চন্দ্র ভাই কি করছে এই রুমে, আর রোদ সে কোথায়? রোদের কথা মনে পড়তেই জারিন চিন্তিত হলো। আসলে ভাইয়া, আমি মনে করেছিলাম রোদ এই রুমে আছে, তাই ওকে ডাকছিলাম। ও আসার সময় আমাকে বলে এসেছিল রুমে যাচ্ছে। তাহলে এখন মেয়েটা রোদ ভেতরে আছে। কথা শেষ করার আগে চন্দ্রের বলা কথায় জারিন থেমে গেল। মাথার ভিতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। রোদ এই রুমে, তাহলে চন্দ্র ভাই এখানে কি করছিল? দরজা বন্ধ কেন ছিল? আর রোদ এতক্ষণ সারা দিচ্ছিল না কেন? সব মিলে জারিনের মাথার ভেতর এক বিশৃঙ্খলা ভাবনার ঝড় উঠল। যা ভেতরে। জারিনের উদ্দেশ্যে এতটুকু বলে চন্দ্র রুমের বাইরে পা রাখল। হ্যাঁ গো নানু ভাই, রোদি কি তাহলে তোমার সেই পছন্দ করা মেয়ে? চন্দ্র দরজা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জারিন তাড়াহুড়ো পায়। রুমের ভেতরে ঢুকতে গিয়েও দরজায় থেমে গেল। চামেলি বেগমের মুখে এমন সন্ধ্যার প্রশ্ন শুনে সে উৎসুক হয়ে ঘুরে তাকালো চন্দ্রের উত্তর শোনার জন্য। এদিকে চন্দ্র চলন থামিয়ে ঘুরে তাকালো চামেলি বেগমের দিকে। তোমার কি মনে হয় নানু? চোখের সামনেই তো প্রমাণ পেলাম, তাহলে মনে হওয়া না হওয়ার কি আসে যায়? তারপর আবারও কিছুটা গম্ভীর কণ্ঠে চামেলি বেগম বললেন, কিন্তু বিয়ে করা ছাড়া তোমাকে দিয়ে এটা আশা করিনি নানু ভাই। চামেলি বেগমের শেষ কথাটা শুনে চন্দ্রর যেন ভেতরে বিরক্তি আর রাগ মাথা চারা দিয়ে উঠল। সেই অনুভূতিগুলো চোখে মুখে স্পষ্ট ভেসে উঠল। চন্দ্র তার স্বাভাবিকের চেয়েও গম্ভীর। তোমাদের কে বলেছে বিয়ে করিনি? বিয়ে ছাড়া আমার পবিত্র আঞ্চলকে ছুঁয়ে দিয়ে অপবিত্র করার মতো কাপড়ও সেই জাস্টিক প্রধান চন্দ্র নয়। এমন বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না। চন্দ্র গটগট পায়ে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে চন্দ্রের কথাগুলো চামেলি বেগম আর জাইনের মাথার উপর দিয়ে গেল। কিছুক্ষণ দুজন হাঁ করে তাকালো চন্দ্রের চলে যাওয়ার দিকে। কথাগুলোর মানে পুরোপুরি বুঝে উঠতে একটু সময় লাগলো। আর যখনই বুঝতে পারলো দুজন চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো। ভাইয়া বিয়ে করে ফেলেছে, তাও আবার রোদকে? বলেই জারিন আর দেরি না করে দম করে কয়েক কদম বাড়িয়ে রুমে ঝুঁকেই পড়ল। রুমে ঢুকে যেই না চোখ পাকে রোদকে কিছু বলতে যাবে, রোদের অবস্থা দেখে কথাগুলো গলায় আটকে গেল। বিস্ময়ে তার চোখ কপালে ওঠা জোগাড়। এদিকে জারিনের চিল্লানি শুনে রোদ আটকে উঠল, কেউ না শুনে ফেলে এই ভয়ে সে ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ল। এমনিতেই তার অবস্থা নাজুক, তার উপরে জারিনের আগমনে রোদ নিজেকে সামলে নিতে হিমশিম খাচ্ছে। রুমে জারিনের উপস্থিতি বুঝতে পেরেও মাথা তুলে তাকাতে পারল না লজ্জায়। হাঁটুতে মুখ গুজে হাত পা গুটিয়ে সোফায় বসে রইল। মাথার উপর শাড়িটা এলোমেলো হয়ে পড়ে আছে, সেটাও ঠিক করছে না। জারিন যখন রুমে একটু আগের পরিস্থিতিটা বুঝতে পারলো তখনই তার বিস্ময়ে ফাঁক গলে ধীরে ধীরে জন্মলো এক অস্বস্তিকর উপলব্ধে। এখন সে বুঝতে পারলো তখন ভাইয়ের বিরক্তির কারণ। কিন্তু রোদি যে চন্দ্রের পছন্দ করা মেয়ে হতে পারে এটা যেন তার কল্পনারও বাইরে। চন্দ্রের কথাগুলো আর এখন রোদকে এই অবস্থা দেখে দুটো মিলিয়ে যে সত্যিটা দাঁড়ায় তা অস্বীকার করা আর কোনো উপায় রইল না। কিন্তু তার ভাই আর রোদ, এটা কিভাবে সম্ভব হলো? তাও আবার সবার কাছ থেকে লুকিয়ে। তার চন্দ্র ভাইয়ের মতন মানুষ লুকিয়ে বিয়ে করে ফেলেছে, তাও আবার তার থেকে 13 বছরের ছোট্ট রোদকে। জারিন যেন বিশ্বাসই করতে পারছে না, কিন্তু বিশ্বাস না করেও তো উপায় নেই। সে ভালো করেই জানে তার চন্দ্র ভাই মিথ্যে বলার মানুষ না। কিন্তু বিয়েটা কবে হলো? বিয়ে তো চন্দ্র ভাই ফিরে আসার পর হয়নি, এটা 100% শিওর। তাহলে কি লন্ডনে যাওয়ার আগে? কিন্তু তখন তো রোদ আরও ছোট ছিল। তাছাড়া তাদের মধ্যে এমন কোনো লক্ষণও তো সে দেখেনি যে তারা একে অপরকে পছন্দ করে। তাহলে বিয়েটা হলো কিভাবে? আর এই বিষয়ে যে বাড়ির কেউ জানে না সেটাও সে নিশ্চিত, নইলে রাবিনের সঙ্গে রোদের বিয়ের কথা উঠত না। একটার পর একটা প্রশ্ন জারিনের মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। এদিকে রাবিনের সঙ্গে বিয়ের কথা যেটা রোদ জানে না, অন্যদিকে তার ভাইয়ের সঙ্গে নাকি ইতিমধ্যে বিয়েও হয়ে গেছে, যার খবর পরিবারে কেউ জানে না। সামনে যে ভয়ঙ্কর এক সংঘাত অপেক্ষা করছে সেই আশঙ্কা জারিনের বুক ধরফর করে উঠল।
কিন্তু এসবের মাঝেই যখন মনে পড়লো এই বজ্জাত মাইয়া এমন একটা খবর তার কাছ থেকে কিভাবে লুকিয়ে রেখেছে, তখনই রাগে জানি মাথা গরম হয়ে গেল। সব আশঙ্কা এক পাশে ঠেলে দিয়ে এবার তার ভেতরে চাপা ক্ষোভটাই মাথা চাড়া দিয়ে উঠল। এই মেয়ে তার বেস্ট ফ্রেন্ড হয়েও বিয়ে করে সংসার গুছাতে শুরু করেছে, আর সে কিছু জানে না। এইটা জারিন কোনোভাবে মেনে নিতে পারছে না। জারিন থুপথাপ পায় আরো কয়েক কদম এগিয়ে এসে সোজা রোদের সামনে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে এবার চামেলি বেগমের দিকে তাকায়। দেখেছো নানি, আমি সেদিনই বলেছিলাম না এই মেয়ে আস্ত একটা বেইমান। না হলে কেমন করে পারলো এমন একটা কথা আমার কাছ থেকে লুকিয়ে রাখতে? আমি শিওর চন্দ্রভাই লন্ডনে যাওয়ার আগেই বিয়েটা হয়েছে। দুইটা বছর পার হয়ে গেছে, আর আমি কিনা ওর বেস্ট ফ্রেন্ড হয়েও এই বিষয়ে কিছুই জানি না। আমার এখন কি করা উচিত ওর সাথে? তুমিই বলো নানি।